শুধু চুপ কর ছেলে, আমি এক্ষুনি দুধ নিয়ে আসছি। মোহিনীজি তার 10 মাস বয়সী নাতি মায়ঙ্ককে ফোন করে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু সে কিভাবে সেই ছোট্ট ঝড় থামাবে। চুপ কর ছেলে, দেখো আমি দুধ এনেছি। মোহিনী দুধের বোতল হাতে নিয়ে বলল। সে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা কর্কশ কণ্ঠস্বর ঘরের শান্তি ভেঙে দিল। এটা কি মা? তুমি সব সীমা অতিক্রম করেছ, তুমি একটা কাজও ঠিকমতো করতে পারো না। তার পুত্রবধূ পুনম, যে সবেমাত্র কাজ থেকে বাড়ি ফিরেছিল এবং তার পুত্রকে কাঁদতে দেখে তার শাশুড়ির দিকে চিৎকার করে উঠল। সে দ্রুত হলঘরে ঢুকে তার পুত্র মায়ঙ্ককে জড়িয়ে ধরে রাগে মোহিনীজির দিকে তাকাল। কি হয়েছে পুত্রবধূ, আমি কি করেছি? মোহিনীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। দুধের বোতলটি এখনও তার হাতে ছিল। তুমি কি করেছ? তুমি আমাকে এটা জিজ্ঞাসা করছ? পুনমের কণ্ঠস্বর আরও তীব্র হয়ে উঠল। ছেলেকে কোলে নিয়ে এসে বলল, আমার বাচ্চাটাকে তুমি কি অবস্থায় রেখে এসেছ দেখো। তার জামাকাপড় সব নোংরা, তার হাত পা কাদায় লেপ্টে আছে, আর এই বেচারা মেঝেতে শুয়ে চিৎকার করছে। তুমি আমার পিঠের পিছনে এভাবেই তার যত্ন নিও? এই কথা শুনে মোহিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে মৃদুস্বরে বলল, বৌমা, আমি দুধ গরম করতে গিয়েছিলাম। যদি আমি তাকে বিছানায় রেখে যেতাম তাহলে সে পড়ে যেত, তাই আমি তাকে মেঝেতে রেখে এসেছি। সে বাচ্চা, সে তার হাত পা লাথি মারবে। তাহলে তুমি কি তাকে মাদুরে শুইয়ে দিতে পারতে না? তুমি তাকে মেঝেতে শুইয়ে দিলে কেন? পুনম তীব্রভাবে জিজ্ঞাসা করল। তার রাগ ইতিমধ্যেই জ্বলে উঠছিল। তারপর এক কোণে রাখা মায়ঙ্কের নোংরা কাপড়ের দিকে তাকিয়ে সে বলল, হে ভগবান, তুমি আগে মায়ঙ্কের ছোট ছোট কাপড় ধুতে, আজ তুমি সেগুলোও ধোনি। আমি বুঝতে পারছি না কিভাবে আমি সকালে সব কাজ শেষ করি। তাহলে তুমি বাকি দিনটা কি করো? তুমি তো ছোট বাচ্চার দায়িত্বও ঠিকমতো সামলাতে পারো না। পুনমের কড়া কথা শুনে মোহিনীজির মন খারাপ হয়ে গেল। তার ভেতরে একটা ঝড় বইছিল। বধূ, তুমি কি বলছো? তার কণ্ঠস্বর কেঁপে উঠল। তুমি জানো না সারাদিন আমাকে কি করতে হয়? ঘরের অনেক কাজ, তার উপরে আমার একটি ছোট বাচ্চা আছে। মাঝে মাঝে আমি তার জন্য খিচুড়ি বানাই, মাঝে মাঝে দোল। একা সবকিছু করা এত কঠিন, কিন্তু তুমি এটা কিভাবে বুঝবে? মোহিনীজি এই কথা বললেন, আর পুনম তার দিকে তাকিয়ে বললেন, থামো মা, এখন আমি বুঝতে পারছি কত কাজ আছে। কাজের মেয়েটি পরিষ্কার করতে আসে, আমি নাস্তা আর সবজি বানাই, তাহলে তোমার আর কি বাকি আছে? আমার বাচ্চার অবস্থা দেখো তো। পুনম মৃদুভাবে মায়ঙ্ককে ঝাঁকালো, যার পোশাকে কাদার দাগ এবং দুধের ছিটা দেখা যাচ্ছিল। সে এত নোংরা পোশাক পরেছে, তুমি কি তার পোশাকও বদলাতে পারো না? মোহিনীজি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি তার ভেতরের ব্যথা দমন করার চেষ্টা করছিলেন। বধূ, সকাল থেকে আমার খুব ব্যথা হচ্ছে, আমারও হালকা জ্বর। মায়ঙ্ক আমাকে খুব বিরক্ত করছিল। থামো মা, যখনই তোমাকে দেখি তুমি কোনো না কোনো অজুহাত দেখাও। যদি তুমি কাজ করতে না চাও স্পষ্ট করে বলো, আমি মায়ঙ্কের জন্য একটি ডে কেয়ার খুঁজে বের করব। এই বলে পুনম তার হাত থেকে দুধের বোতলটি কেড়ে নিয়ে মায়ঙ্ককে কোলে নিল। সে দ্রুত পায়ে তার ঘরের দিকে এগিয়ে গেল। মোহিনীজি রান্নাঘরে একা দাঁড়িয়ে চোখের জল ফেলল। সে চুপচাপ তার ঘরে এসে বিছানায় বসল। আজ সকাল থেকে তার ভালো লাগছে না, হালকা জ্বর, শরীরে ব্যথা, তবুও সে মায়ঙ্কের পিছনে দৌড়াচ্ছিল। এত কিছুর পরেও তার পুত্রবধূ একবারের জন্য তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেনি। কিন্তু এটা নতুন ছিল না। পুনমের স্বাভাবিক আচরণই ছিল এই রকম। মোহিনীজি সারাদিন কাজে ডুবে থাকুক, ভালো থাকুক বা না থাকুক, পুনম কেবল ঠাট্টা করার সুযোগ চেয়েছিল। পুনম তার ঘরে ঢুকে মায়ঙ্ককে কোল থেকে তুলে নিয়ে তাড়াহুড়ো করে তার নোংরা পোশাক বদলাতে শুরু করে। প্রতিটি নড়াচড়ায় তার রাগ স্পষ্ট ছিল, তার ক্রমাগত বসাসা। মায়ঙ্ককে দুধের বোতল দেওয়ার পর সেটাকে দোলনায় শুইয়ে বিছানায় বসিয়ে তার ফোন বের করে। এটাই ছিল তার নিত্যদিনের রুটিন। অফিস থেকে ফিরে আসার সাথে সাথে সে তার মাকে ফোন করত। হ্যাঁ মা, আমি এখনই বাড়ি ফিরেছি, পুনম ফোনে বলত। তার কণ্ঠস্বর স্পষ্ট, ক্লান্ত এবং বিরক্ত ছিল। আমি তোমাকে কি বলবো মা, আবারও একই নাটক। আমি যখন বাড়ি ফিরলাম মায়ঙ্ক ক্ষুধার জ্বালায় মেঝেতে শুয়ে কাঁদছিল, আর তার পোশাক নোংরা ছিল। বৃদ্ধা না সন্তানের যত্ন নেয়, না ঘরের কোনো কাজ করে। এই কথা শুনে তার মা কমলা তৎক্ষণাৎ জবাব দিলেন, ওহ, এটা অনেক বেশি হয়ে গেল মেয়ে। তাহলে সে সারাদিন কাজে থাকে, আর ওই বৃদ্ধা বাড়িতে কি করেন? নিশ্চয়ই তিনি মোবাইল ফোন ব্যবহার করছেন অথবা ঘুমোচ্ছেন। বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব দিদিমার, তাই না? পুনম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন সে তার সমস্ত হতাশা তার মায়ের কাছে প্রকাশ করতে চাইছেন। হ্যাঁ মা, আমার কি উচিত হবে? সকালে নাস্তা তৈরি করা উচিত, কাজের মেয়েকে কাজ বুঝিয়ে দেওয়া উচিত এবং তারপর কাজে ফিরে যাওয়া উচিত। এই বৃদ্ধা মহিলা কেবল অজুহাত দেখাতে থাকেন। আমার শরীর ব্যথা করছে, আমার জ্বর, এটা তার প্রতিদিনের নাটক। জ্বর? ওহ, এগুলো সব অজুহাত মেয়ে। তুমি কিভাবে জানলে যে সে সারাদিন টিভি সিরিয়াল দেখছে? আচ্ছা, কেন বিরক্ত হচ্ছ? সে ভালো সময় কাটাচ্ছে আর তুমি চিন্তিত। বলো, তোমার জামাই কখন ফিরবে? সে আগামীকাল রাতে ফিরবে। মা, দুই মায়ের মধ্যে 1 ঘণ্টা ধরে কথোপকথন চলল। এদিকে মোহিনীজি বিছানায় শুয়েছিলেন, তার মাথা 2 হাতে চেপে ধরে। পুনমের মায়ের কথাগুলো বারবার তার কানে ভেসে আসছিল। প্রতিবারই তার মনে একটা যন্ত্রণা জাগত। সে অনুভব করত যে যতই কাজ করুক না কেন এই বাড়িতে তার কোনো মূল্য নেই। আজ তার শরীর ব্যথা করছে, তবুও সে মায়ঙ্কের যত্ন নিত। সন্ধ্যা হয়ে গেল,
কিন্তু তার পুত্রবধূ তখনও ফোনে ব্যস্ত ছিলেন, তাই মোহিনী উঠে রান্নাঘরে ডাল রান্না করতে গেল। রাতের খাবার পরিবেশন করা হলো। খেতে বসতেই পুনম চিৎকার করে বলল, এই পানসে ডালটা কি বানিয়েছ? আমি এই অসুস্থ খাবার খেতে পারবো না, তুমি নিজেই খেয়ে নাও। ফোন তুলে পুনম নিজের জন্য পিৎজা অর্ডার করল। এইসব দেখে মোহিনী ভেঙে পড়ল। কিছুক্ষণ পর যথারীতি পুনম তার ছেলে মায়ঙ্ককে তার পাশে ঘুমাতে বসাল। মায়ঙ্ক মোহিনীর পাশে গভীর ঘুমেছিল, কিন্তু মোহিনীর চোখে ঘুম ছিল না। সে বিছানায় বসে চুপচাপ তার বাবা মাকে জিজ্ঞাসা করল, এটা আর নয়, আমাকে নিজের পক্ষে দাঁড়াতে হবে, আমার জীবনের মূল্য আছে এবং আমি তা প্রমাণ করব। তার মনে চিন্তার ঝড় বয়ে গেল। এই প্রতিদিনের নাটক, এসব কটূক্তি, এসব অপমান আমার আর কত সহ্য করা উচিত? সম্পর্ক জোর করে তৈরি করা হয় না। যখন এক পক্ষ সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না, তখন অন্য পক্ষ কতক্ষণ টিকতে পারে? তার ধৈর্যের সীমানা পেরিয়ে গিয়েছিল। সে এই বাড়িতে দাসী হিসেবে নয়, মর্যাদা ও আত্মসম্মানের সাথে থাকতে চেয়েছিল। পরের দিন ছিল শনিবার। সকালের প্রথম আলোয় মোহিনীর ফোন বেজে উঠল। স্ক্রিনে তার বন্ধু সাবিত্রীর নাম দেখে তার মুখে হাসি ফুটে উঠল। মোহিনী, আমরা সবাই একসাথে 2 দিনের বৃন্দাবন ভ্রমণে যাচ্ছি। আমি জানি তোমার উত্তর বরাবরের মতো হবে না, তবু আমি ভেবেছিলাম তোমাকে একবার জিজ্ঞাসা করব। তুমি কি আসবে? আমরা ভগবান কৃষ্ণের দর্শন করব, আমরা কিছুটা শান্তি পাব। মোহিনীর হৃদয় কেঁপে উঠল। অনেক বছর হয়ে গেছে যখন সে শেষবার তার হৃদয়ের কথা শুনেছিল। বৃন্দাবনে তার দায়িত্ব, তার পুত্রবধূর কটূক্তি, এই সব কিছুই তার জীবনকে বোঝা করে তুলেছিল। কিন্তু আজ সাবিত্রীর কণ্ঠস্বর তার ভেতরের মোহিনীকে জাগিয়ে তুলল, যা একসময় স্বপ্ন এবং দুঃখে ভরা ছিল। খুব বেশি চিন্তা না করেই সে বলল, হ্যাঁ সাবিত্রী, আমি অবশ্যই যাব। সাবিত্রীর কণ্ঠে বিস্ময় এবং আনন্দ দুটোই ছিল। তুমি সবসময়ই অস্বীকৃতি জানাও, চলো সন্ধে 6টায় চলে যাই। মোহিনী ফোন কেটে দিল, কিন্তু তার পুত্রবধূ কি বলবে তা নিয়ে কিছুটা আশঙ্কা ছিল। সে জানত যে যদি সে 2 দিন বলে, তাহলে পুনম হয়তো তাকে যেতে দেবে না। সর্বোপরি মায়াঙ্কের দায়িত্ব এবং ঘরের কাজ কে দেখাশোনা করবে, সে ভাবল। পুনম অফিস থেকে ফিরে আসার পর সে তাকে স্বাভাবিকভাবে বলল, বধূ, আমার বন্ধুরা বৃন্দাবন যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে। আমিও একদিনের জন্য যাবার কথা ভাবছি। আমি আজ সন্ধ্যায় যাব, আমি আগামীকাল ফিরে আসব। পঙ্কজ আজ রাতেই ফিরে আসবে। পুনম, যে তার ফোন স্ক্রল করছিল, চোখ না তুলেই উত্তর দিল, হ্যাঁ ঠিক আছে মা, এটা শুধু একদিনের জন্য, এগিয়ে যাও। মনে মনে সে ভাবল, অন্তত একদিনের জন্য ঘরে শান্তি থাকবে। মায়াঙ্কের যত্ন নাও, বড় কথা কি, আর আমি রবিবারও দেরি করে ঘুমাতে পারি, না হলে মা ভোরবেলা ঝামেলা শুরু করে, আমাকে ঠিকমতো ঘুমাতে দেয় না। এদিকে সন্ধে 6টায় মোহিনী তার বন্ধুদের সাথে বৃন্দাবন ভ্রমণের জন্য রওনা দিল, মুখে হাসি। পুনমের মুখেও কিছুটা স্বস্তির ভাব ফুটে উঠল। কিন্তু যখন মায়াঙ্ক রাত 1টায় জোরে জোরে কাঁদতে শুরু করল, ক্ষুধার জ্বালায়, সাধারণত সে দাদির সাথে ঘুমাত, তাই তাকে খাওয়ানো তার দায়িত্ব ছিল। কিন্তু আজ পুনমকে তার যত্ন নিতে হয়েছিল। পুনম চিন্তিত হয়ে উঠে দুধ গরম করে বোতল ভরে নিল, কিন্তু তার চোখ ঘুমে ভারী ছিল। চুপ করো মায়াঙ্ক। মায়াঙ্ক ঘুম থেকে উঠেছে, সে বিড়বিড় করে বলল। কিন্তু মায়াঙ্ক হার মানতে রাজি ছিল না। পঙ্কজ যখন রাত 2টায় বাড়ি ফিরে আসে, তখন সে ইতিমধ্যেই ক্লান্ত, ঘুমিয়ে পড়েছিল। কিন্তু পুনমের ধৈর্য ভেঙে যাচ্ছিল। মায়াঙ্ক, থামো, সে বিরক্তি ভরে বলল। তার মোবাইল ফোনটা তার হাতে দিল। কিন্তু মায়াঙ্ক ফোনটা নিয়ে একপাশে ছুঁড়ে ফেলে দিল এবং অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগল। সকাল 8টায় যখন মায়াঙ্ক অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন পুনম বিছানায় শুয়ে পড়ল। কিন্তু 10 মিনিটেরও কম সময় পরে দুধওয়ালার ষাঁড়টি আবার তাকে নাড়ল। এখন কে ওখানে? পুনম বিরক্তি ভরে উঠে পড়ল। সে দুধ নিয়ে চুলায় ফুটতে দিল। ঘুমাতে যাবার সময় কাজের মেয়ে ঘণ্টা বাজাল। সে বাইরে এসে দেখল সব দুধ চুলায় পড়ে গেছে। ও ঈশ্বর, এটাও শেষ। সে কাজের মেয়েটিকে পরিষ্কার করার দায়িত্ব দিল। এতক্ষণে তার পেট ছটফট করছিল। রান্নাঘরে কিছুই রান্না হয়নি, রান্না করতে ইচ্ছে করছিল না, তাই সে বিস্কুট আর খাবার দিয়ে কাজ শেষ করে ফেলল। ঠিক তখনই মায়াঙ্ক জেগে উঠল, আর তার চিৎকারে পুনমের মাথা ব্যথা আরও খারাপ হয়ে গেল। পঙ্কজ, ওঠো, সে চিৎকার করে পঙ্কজকে কাঁপিয়ে বলল। দেখো, মায়াঙ্কের যত্ন নাও, আমি ক্লান্ত। পঙ্কজ চোখ ঘষতে ঘষতে বলল, পুনম, আমার ঘুম পাচ্ছে, আমি 2 দিন ধরে ঘুমাইনি, গত রাতেও অনেক রাত করে ফিরে এসেছি, তুমি ওর যত্ন নাও। পুনমের রাগ চরমে। হ্যাঁ, আমার সব কিছু করা উচিত। মা একদিনের জন্য চলে গেছেন, এটা আমার জন্য একটা দুর্যোগের মতো, সে চিৎকার করে বলল।
কিন্তু পঙ্কজ আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মায়াঙ্কের জন্য দই বানাতে বানাতে পুনম তার নোংরা পোশাক লক্ষ্য করল। দিনের অর্ধেক কেটে গেছে আর আমি এখনও তার পোশাক বদলাতে পারিনি। সে নিজেকে অভিশাপ দিল। সকাল থেকে সে বাইরে ছিল না। ঘরের চারপাশে তাকিয়ে সে দেখতে পেল যে কোথাও কিছু একটা ছড়িয়ে আছে। পঙ্কজ শীঘ্রই ঘুম থেকে উঠতে যাচ্ছিল। ঘুম থেকে ওঠার সাথে সাথে সে খাবার চাইতে যাচ্ছিল। ক্ষুধায় পুনমের পেট গর্জন করছিল। সে দ্রুত ফোন তুলল, খাবার অর্ডার দিল। সে ভেবেছিল খাবার পর সে কিছুটা স্বস্তি পাবে। সে ভেবেছিল সে তার স্বাভাবিক কাজে ফিরে যাবে, কিন্তু কাজ যেন শেষ হচ্ছে না। কাপড় ধোয়া, মায়াঙ্কের যত্ন নেওয়া এবং অগোছালো ঘর পরিষ্কার করা। সে বুঝতেও পারল না যে কখন দিন শেষ হল। সে মনে মনে বিড়বিড় করল যে আম্মাজি যদি আসেন তাহলে সে কিছুটা স্বস্তি পাবে, অন্তত সে মায়াঙ্কের যত্ন নেবে। কিন্তু ঘড়ি রাতের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মোহিনী জিকে কোথাও দেখা যাচ্ছিল না। পুনম ফোন তুলল, তার নম্বরে ডায়াল করল। ফোন একবার, দুইবার, তিনবার বেজে উঠল, কিন্তু মোহিনীজি উত্তর দিলেন না। এদিকে পুনমের মায়ের ফোন বারবার বেজে উঠছিল, কিন্তু পুনমের কাছে তার প্রতিদিনের অভিযোগগুলো ব্যাখ্যা করার সময় ছিল না। সে তার মাকে উপেক্ষা করেছিল। সে তার মাকে কি বোঝাবে? হতাশ হয়ে সে রান্না করতে রান্নাঘরে গেল, কিন্তু তারপর মায়াঙ্ক আবার চিৎকার শুরু করল। রাগে সে তাকে থাপ্পড় মারল। মায়াঙ্ক জোরে কাঁদতে শুরু করল। ঠিক তখনই পঙ্কজ ছুটে এলো। পুনম, তুমি কি করছ? তুমি একটা ছোট ছেলেকে মারছ? তার কণ্ঠস্বর বিস্ময় এবং রাগে ভরে গেল। তাহলে আমি কি করতে পারি? পঙ্কজ। রাগ এবং ক্লান্তিতে পুনমের মুখ লাল হয়ে গেল। তোমার মা কিছু না ভেবেই হাঁটতে বেরিয়ে পড়েছে। কোনো খবর নেই, কেউ ফোন ধরছে না, আর তুমি আমার কথাও ভাবছ না। আমি কি ভাবছিলাম আর কি হয়েছে? আমার পুরো রবিবার নষ্ট হয়ে গেছে। সে মাথা চেপে কেঁদে উঠল। তারপর তার মায়ের ফোন এলো। পুনম রাগান্বিত হয়ে বলল, কি হয়েছে মা? তুমি এত ঘন ঘন ফোন করছো কেন? আমার কাছে সময় নেই, তবুও তুমি আমাকে বিরক্ত করছো। আমি ইতিমধ্যেই টেনশনে আছি, তাই আর ফোন করো না। এই বলে সে ফোন কেটে দিল। ঠিক তখনই ঘর থেকে পঙ্কজের কণ্ঠস্বর ভেসে এলো। পুনম, মায়াঙ্ককে কিছু খেতে দাও। ওর বোধহয় খিদে পেয়েছে, তাই ও কাঁদছে। পঙ্কজ মায়াঙ্ককে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিল। পুনম রাগে রান্নাঘরের দিকে তাকাল, কিন্তু কিছুই প্রস্তুত ছিল না। সে আবার মোহিনীজিকে ফোন করার চেষ্টা করল, কিন্তু যখন সে কোনো সাড়া পেল না, তখন তার রাগ আকাশ ছুঁয়ে গেল। তুমি বলেছিলে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, এখন রাত 10টা বেজে গেছে আর তোমার মাকে কোথাও দেখা যাচ্ছে না। সে পঙ্কজকে তীব্র ভাষায় গালি দিল। পঙ্কজ ঠান্ডা গলায় বলল, তাহলে কি হবে? আমার ঘরে একটু কাজ আছে, তুমি আমার উপর চিৎকার করতে শুরু করেছ? এই কথাটি পুনমের কানে তীরের মতো বিঁধল, কারণ মোহিনীজির কাছ থেকে সে সবসময় এই একই কথা শুনেছিল। যে মুহূর্তে সে প্রথমবারের মতো বুঝতে পারল যে সে যে কাজটি এত কম বোঝে তা কতটা বিশাল। সকাল থেকে সন্ধে পর্যন্ত মোহিনীজি মায়াঙ্কের যত্ন নিতেন, খাবার রান্না করতেন, ঘর পরিষ্কার করতেন এবং প্রতিদিন কোনো অভিযোগ ছাড়াই ছোট বড় প্রতিটি দায়িত্ব পালন করতেন। আজ পুনমের সাহস তাকে মাত্র একদিনেই ব্যর্থ করে দিচ্ছিল। তার ক্লান্তি, তার রাগ এবং মায়াঙ্কের কান্না সবকিছুই তাকে মোহিনীজির জীবনের এক ঝলক দেখিয়েছিল। এদিকে বৃন্দাবনে মোহিনীজি তার বন্ধুদের সাথে মন্দিরের বাইরে বসেছিলেন। তার ফোনের স্ক্রিন পুনমের মিসড কলে ভরে গিয়েছিল। সাদিত্রী মোহিনীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি ফোন ধরছেন না। তিনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু করছেন। মোহিনীজি একটি গভীর নিঃশ্বাস ফেলে হেসে বললেন, এখন এই শান্তিপূর্ণ মুহূর্তগুলি উপভোগ করার চেয়ে আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। বৃন্দাবনে 2 দিনের ভ্রমণ মোহিনীজির জন্য স্বপ্নথুরি হওয়ার মতো ছিল। ফেরার পথে যখন তার বন্ধুরা 2 মাসের মধ্যে তাদের পরের ভ্রমণের পরিকল্পনা করছিলেন, মোহিনীজি দ্বিধাবিহীনভাবে বললেন, হ্যাঁ, আমি পরের বার আবার যাব। তার কণ্ঠস্বর আত্মবিশ্বাসে ভরে গেল। গৃহস্থালির কাজ থেকে বিরতি প্রয়োজন, সে মনে মনে ভাবল। বাসের জানালা দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস তার মুখে হাসি ছড়িয়ে দিল। কিন্তু যখন সে বাড়ি ফিরল, মোহিনীর চোখ দুটো তার সামনের দৃশ্য দেখে বিস্ফোরিত হয়ে গেল। পুরো বাড়িটা যেন একটা ঘূর্ণিঝড়ের কবলে। রান্নাঘরে থালা বাসন জমে আছে, সোফায় ছিটাছিটি করে আছে, মেঝেতে খেলনা ছড়িয়ে আছে, আর মায়ারি বসে থাকা মায়াঙ্ক তার নোংরা পোশাক পরে জোরে জোরে কাঁদছে। পুনম বিছানায় শুয়ে পড়েছিল, ক্লান্ত, যেন ক্লান্তিতে সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে। মোহিনীর মন এক মুহূর্তের জন্য গলে গেল, কিন্তু তারপর তার ভেতরে রাগ জ্বলে উঠল। পুনমের চোখ দুটো টলমল করে উঠল, আর মোহিনীকে দেখে সে চিৎকার করে উঠল, এটা কি মা? তুমি বলেছিলে 1 দিন লাগবে আর তুমি 2টো পোশাক পরেছ।
আমি একা এখানে সবকিছু কিভাবে সামলাবো তা ভেবেও না দেখে। এই কথা শুনে মোহিনীর ভ্রু কুঁচকে গেল। কেন বৌমা, এত ঘরের কাজ নেই? আর মায়াঙ্ক তো ছোট্ট একটা বাচ্চা, সে কত ঝামেলা করে। তার কণ্ঠে তিক্ততার আভাস ছিল, কিন্তু তার চোখে গভীর অর্থ লুকিয়েছিল। পুনম চমুকে গেল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু কথাগুলো তার গলায় আটকে গেল। মোহিনীজি মায়াঙ্ককে কোলে তুলে নিলেন, তারপর পুনমের দিকে ফিরলেন। পুত্রবধূ, তুমি আমার পিছন থেকে আমার নাতির সাথে কি করেছ? বাচ্চাটা নোংরা পোশাক আর ময়লায় ঢাকা, আর তুমি শান্তিতে ঘুমাচ্ছ। দেখো, ঘরটা জগা খিচুড়ি। কাজের মেয়ে নিশ্চয়ই পরিষ্কার করে ফেলেছে, কিন্তু তুমি কি জিনিসপত্র ঠিক জায়গায় রাখোনি? খেলনা, বাসনপত্র সবকিছু এখানে সেখানে পড়ে আছে, আর তুমি সারা দিন মোবাইলের দিকে তাকিয়েছিলে। এই কথা শুনে পুনমের মুখ লজ্জা এবং রাগের মধ্যে দুলছিল। সে দ্রুত বলল, ঠিক আছে মা, আমি বুঝতে পারছি। তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ, তাই না? মোহিনী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার চোখে ব্যথা। এটা প্রতিশোধ নয় পুত্রবধূ, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে আমি সারা দিন কি করি। 2 দিনে তুমি মায়াঙ্ক এবং ঘর নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছ যে তুমি কিছুই সামলাতে পারো না, আর আমি প্রতিদিন এই সব করি। সারা দিন বাচ্চার যত্ন নেওয়া, সবার জন্য রান্না করা, পরিষ্কার করা এবং তারপর সন্ধ্যায় তোমার কথা শোনা। আমি কি মানুষ নই? আমিও ক্লান্ত হয়ে পড়ি, আমারও ব্যথা লাগে। যখন তুমি জিজ্ঞাসা করো তুমি সারা দিন কি করো, পুনমের চোখ দুটো জলে ভেসে উঠল। সে মাথা নিচু করে রইল। মোহিনী যা বলেছিল তা তার হৃদয়ে বিঁধে গেল। সে মনে